এখন কান ধরো এই মুহূর্তে। অশ্রুসিক্ত নয়নে তাকায় কণ্ঠ। ভীষণ কান্না পাচ্ছে তার, কিন্তু কাঁদতে পারছে না। এত এত স্টুডেন্টের মাঝে এভাবে অপমান করছে তাদেরই প্রফেসর তুর্য খান। তার তো কোনো দোষ নেই এসবের মধ্যে, কিন্তু তবুও শাস্তি তাকেই পেতে হচ্ছে। ঘণ্টাখানেক আগের কথা, ক্লাসরুমে বসেছিল রিয়া ও কণ্ঠ। হুট করে ক্লাসে তাহিয়া এসে বলল, গাইস, জানি না কী হয়েছে, বাট তুর্য স্যার আসছে, কপালে কিন্তু দুঃখ আছে, বুঝে নাও। সোহা একটু বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো। সবাই আর চোখে তাকায় কণ্ঠের দিকে। ওদিকে ও কিছুই বুঝতে পারছে না কিসের চিঠি। দু তিনটে শুকনো ঢোক গেলে রিয়া, ব্ল্যাক শার্ট, তার উপর স্যুট পরে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য খান। লোকটাকে দেখা মাত্র বুকের ভেতর ধরফর করতে শুরু করেছে কণ্ঠের। কি জানি কি করেছে সে, কিন্তু যতদূর মনে পড়ছে কিছুই তো করেনি। ক্লাসরুমের প্রায় সব স্টুডেন্টের মধ্যমণি এখন তারা দুজনেই। সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য ব্যাপারটা কি। ওদের এক সাইডে তাহিয়া, রিয়া, সোহা দাঁড়িয়ে আছে। পকেট থেকে একটি চিরকুট বের করে এগিয়ে দেয় কণ্ঠের দিকে তুর্য। চুপচাপ দাঁড়িয়ে আছে কণ্ঠ। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে তুর্য। ধরো। কণ্ঠ কাপা কাপা হাতে চিরকুটটা নিজের ডান হাতে নেয়। তুর্য আগের ন্যায় বলে ওঠে, কি লেখা আছে এতে পড়ো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কণ্ঠ। তাকে পড়তে হবে? আশ্চর্য তো, বেছে বেছে তাকেই সিলেক্ট করতে হলো এটা পড়ার জন্য। কণ্ঠের কোনো ভাবান্তর নেই তা দেখে কিছুটা চিৎকার করে বলে ওঠে তুর্য। পড়তে বলেছে, পড়ো এটা। তুর্যের এখনও ধমক খেয়ে চোখ ভরে গেল কণ্ঠের। তবুও কাপা হাত দিয়ে চিরকুট খুলে বড়সড় ধাক্কা খায়। এটা তো তারই লেখা চিঠি, কিন্তু সে তো আরেকজনের জন্য লিখেছে। শুরু করো। থমকে যায় কণ্ঠ। এটাতে যা যা লেখা আছে সেগুলো পড়লে তার আর মান সম্মান থাকবে না। অশ্রুসিক্ত নয়নে আবার তাকায় কণ্ঠ তুর্যের দিকে, কিন্তু তুর্যর একটু মায়া বা সহানুভূতি প্রকাশ করল না। চোখের ইশারায় বলল চিরকুট পড়তে। চিরকুট পড়তে গেলেই গলা ধরে আসছে কণ্ঠের। কি করে পড়বে এটা? কিন্তু যতক্ষণ না সে চিরকুট পড়বে তার আগেই প্রফেসর তাকে ছাড়বে না, এটা বুঝতে কারো বাকি নেই। অবশেষে সময় নষ্ট না করে চিরকুট পড়তে লাগলো কণ্ঠ। অপ্রিয় মাস্টার, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, তবু জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, আপনি এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর হওয়া কি কোনো প্রয়োজন ছিল? ওই যে গোল মুখশ্রী, যা দেখলে আমার আত্মারামটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আপনি তো মাস্টার, সব কিছু জানেন আর সবটাই বোঝেন, তাহলে কেন আমার মন বোঝেন না? এই যে আমার বুকের বাঁ পাশে হৃদযন্ত্রটা আপনাকে দেখলেই ধরপড় করতে শুরু করে, এগুলো কি আপনার চোখে পড়ে না? পচা মাস্টার একটা। যাই হোক, আমার এইটুকু বলার ছিল যে আমার মনে আপনার জন্য এক আকাশ পরিমাণ অনুভূতি উদয় হয়েছে, যার নিবারণ শুধু আপনিই করতে পারেন। ভালোবাসি অপ্রিয় মাস্টার। ইতি আপনার বউজান কণ্ঠ। পড়া শেষ হতেই উপস্থিত সব স্টুডেন্ট হু হু করে হেসে উঠল। চোখে পানি চিকচিক করছে কণ্ঠের। হাত থেকে ছু মেরে চিরকুট নিয়ে নিল তুর্য। ধমক দিয়ে বলে উঠল, কলেজে কি এসব পড়তে আসছো? হাউ ডিয়ার ইউ! তোমরা তো সাহস হলো কি করে প্রফেসর তুর্য খানকে চিঠি লিখেছ? নুয়ে থাকা মাথা আরও নুয়ে নিল কণ্ঠ। এখানে সত্যি তার কোনো দোষ নেই, এটা তো ওর বউ। কণ্ঠের ভাবনার মধ্যে খানে তুর্য আবার ধমকের স্বরে বলে ওঠে, এখন কান ধরো এই মুহূর্তে। আশেপাশে এক নজর তাকায় কণ্ঠ। সবাই ওকে নিয়ে মাতামাতি করছে, অনেকে আবার মুখ চেপে হাসছে। সব কিছু বিষাক্ত তীরের ন্যায় বুকে এসে বিচ্ছে কণ্ঠের। অবশেষে তুর্য সবার সামনে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে কণ্ঠকে। এমন অপমানিত হবে কণ্ঠ বোঝেনি। বোকা মেয়ে কণ্ঠকে ওভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে রিয়ার। আসলে ভুল কিন্তু ওর, কিন্তু মাঝখান থেকে ফেসে গেছে বোকা কণ্ঠ। আজ সারাদিন তুমি এই মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে, এই বলে দিলাম। গট ইট? যদি আমার কথা নড়চড় হয় তাহলে খুব খারাপ হবে। কথাটা বলেই বড় বড় পা ফেলে অফিস রুমের উদ্দেশ্যে রওনা দিল তুর্য খান। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে। কলেজে পা রাখার পর থেকে দেখে আসছে এই প্রফেসরকে।
ওদের শুধু ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক নয়, সম্পর্কে বেয়াই ও বিয়ান হয়। তুর্যর ছোট চাচার ছেলে সাফিনের সাথে বিয়ে ঠিক হয়েছে কণ্ঠের মামির মেয়ে নীলার সাথে। নবীনবরণ অনুষ্ঠান চলছে কলেজে। সবেমাত্র কলেজে পা রেখেছে কণ্ঠ, রিয়া। সকাল সকাল ঘুমে কাদা হয়ে আছে কণ্ঠ, আর তার সাথে রিয়াও। দুজনেই একই রুমে থাকে। হঠাৎ তড়িৎ গতিতে ঘুম থেকে উঠে বসে কণ্ঠ। দরজায় কড়া নাড়ছে আনিকা আহমেদ। শুকনো ঢোক গিলে নিল কণ্ঠ। দরজা খোলা মাত্র যেন আনিকা আহমেদ তাকে মারতে আসবেন, কিন্তু দরজা না খুললেও তো কোনো উপায় নেই। অবশেষে কিঞ্চিত ভয় নিয়ে গিয়ে দরজা খুলে দিল কণ্ঠ। হনহনিয়ে রুমে ঢুকে পড়ল আনিকা আহমেদ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। মাথা নুয়ে নেয় কণ্ঠ। আনিকা আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন করে কণ্ঠকে। ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ। আনিকা আহমেদের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে পড়ে রিয়া। উঠেই নিজের মাকে এভাবে চেঁচাতে দেখে বিরক্ত প্রকাশ করছে সে। আনিকা আহমেদ কণ্ঠের কোনো প্রতিক্রিয়া না দেখে রাগান্বিত হয়ে আরও কিছু বলতে যাবে, তার আগেই রুমে প্রবেশ করে তনয়া আহমেদ। আহা ছোট, সকাল সকাল শুরু করে দিলি তো মেয়েটার সাথে। একটু দমে গেল আনিকা আহমেদ, তবুও আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। রিয়া বিছানা থেকে উঠে তনয়া আহমেদকে জড়িয়ে ধরে বললেন, দেখো না চাচি, মা সকাল সকাল এসে আমাদের এত সুন্দর ঘুম নষ্ট করে দিয়েছে। তনয়া আহমেদ রিয়ার গালে হাত রেখে বলে, তুইও না, ওদের সাথে কেন ঝগড়া করছিস? আমি তো কণ্ঠকে বললাম একটু রেস্ট করে নিতে। ও তো সেই সকালে উঠেছিল। আজকে ওর কলেজের প্রথম দিন, তাই আমিই বললাম যাতে আজ ও রেস্টে থাকে। মুখ বাঁকিয়ে নেয় আনিকা আহমেদ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কণ্ঠ। বড় মামি তার জন্য এভাবে মিথ্যা কথা বলছে? ও তো আজকে উঠতেই পারেনি, প্রথম দিন কলেজের, তাই কাল রাতে প্রিপারেশন নিয়ে রাখতে রাখতে এত দেরি হয়ে গেছে। চোখের ইশারায় চুপ থাকতে বলে তনয়া আহমেদ কণ্ঠকে। আনিকা আহমেদ তার অপেক্ষা করলেন, রুম থেকে বেরিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচলাম এমন অবস্থা কণ্ঠের। যা যা, দুজনে গিয়ে তৈরি হয়ে নিচে এসে কিছু খেয়ে নে। কণ্ঠ জড়িয়ে ধরল তনয়া আহমেদকে। থ্যাংক ইউ বড় মামি। পাগলি। ড্রয়িং রুমের খাবার টেবিলে বসে আছে আহাত আহমেদ, শাহাদ আহমেদের বড় ছেলে তোফায়েল আহমেদ। কই গো, আজকে কি চাটা পাবো না? রান্নাঘর থেকে বেরিয়ে এলো আনিকা আহমেদ। হাতে তার চায়ের ট্রে। হাতে হাতে সবাইকে চায়ের কাপ তুলে দিলেন আনিকা আহমেদ। আহাত আহমেদ আনিকাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আনিকা, তুমি চা দিচ্ছ যে? তোমার আপা কোথায়? কণ্ঠের কথা শুনে চোয়াল শক্ত করে নিলেন আহাত আহমেদ। সজোরে ডাক দিলেন, তনয়া, তনয়া কোথায় তুমি? তনয়া আহমেদ স্বামীর ডাক শুনে তড়িৎ গতিতে ছুটে আসেন ড্রয়িং রুমে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি হয়েছে? আহাদ আহমেদ কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমরা যে অফিসে যাব সে খেয়াল কি আছে তোমার? সকাল সকাল কই আমাদের খেতে দেবে, তা না করে কণ্ঠের কাছে দৌড়াদৌড়ি করছো কেন? হাসিমুখ মুহূর্তের মধ্যে চুপসে গেল তনয়া আহমেদের। ভেতর থেকে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। উনি আর কথা বাড়ালেন না, রান্নাঘরে চলে গেলেন খাবার নিয়ে আসতে। আহাদ আহমেদ ভাইয়ের এই আচরণে বিরক্ত প্রকাশ করেন। যত যাই হোক, কণ্ঠ তো ওদের নিজের ছোট বোনের মেয়ে, তার সঙ্গে এমন আচরণ করা কি ঠিক? ভাইয়া, এটা তুমি ঠিক করছো না। কণ্ঠ তো আমাদের বাড়ির একজন সদস্য, তাহলে সবাই ওর সঙ্গে এমন ব্যবহার করলে ওই ছোট্ট মেয়েটার মনের উপর দিয়ে কি যাবে ভাবতে পারছো? আহাদ আহমেদ আগের ন্যায় বলে ওঠেন, দেখ সাদ, তুই অন্তত আমাকে বোঝাতে আসিস না একদমই। জানি না কেন নাহিদা নিজের মেয়েকে আমাদের ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল। তপ্ত শ্বাস ফেলে আহাদ আহমেদ। সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা শোনে কণ্ঠ। চোখের কোণে চিকচিক করছে অশ্রু। ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকালো। রিয়া দাঁড়িয়ে আছে। হুট করে তাকে জড়িয়ে ধরে বলে, চাচার কথাই কিছু মনে করিস না, বোকা কণ্ঠ আমার। অধর টেনে হাসে কণ্ঠ। অতপর রিয়াকে জড়িয়ে ধরে বলে, কিছু মনে করার আগেই তো তুই এসে মন থেকে সব খারাপ লাগা উধাও করে দিলি। ঠিক আছে, এখন চল, আজকে তো কলেজের প্রথম দিন, রেডি হতে হবে। রিয়া কণ্ঠকে নিয়ে আবার রুমের দিকে ফিরে গেল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে তুর্য। গায়ে কিছুই নেই, সাদা কম্বল জড়িয়ে আছে। দরজায় কড়া নাড়ছে অহনা খান।
তুর্য, তুর্য বাবা উঠে পড়, সহিতা এসেছে। তুর্য। বিছানা থেকে উঠে দরজা খুলে দেয় তুর্য। ভেতরে আসেন অহনা খান। কিরে তুই এখনো বসে আছিস যে? সহিতা তো এসে গেছে। তুর্যের কোনো ভাবান্তর নেই। সে আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। বিরক্ত হলেন অহনা খান। ছেলের মতিগতি কিছুই আন্দাজ করতে পারেন না উনি। ফ্রেশ হয়ে একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। হাতের আছে কিছু ফাইল। আজ কলেজে ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠান, তাই তাকে থাকতে হবে। অবশ্য কলেজ তার পরিচিত আঙ্কেলের। আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর আঙ্কেল নাহিদ অনেক রিকোয়েস্ট করেছে তাকে ওদের কলেজে জয়েন করতে। কলেজের প্রায় সব ফ্যাসিলিটিস পায় সে। সোফায় বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সহিতা, কখন তুর্য আসবে। তার সাথে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল। প্রায় 2 মাস ধরে তাকে বলেছে ভালোবাসে, কিন্তু তুর্যের ভাবান্তর নেই। অবশ্য তুর্য এখনই এসব প্যারা নিতে চাইছে না। তবুও অনেকটা চেষ্টার পর রাজি হয়েছে তুর্য। কাল রাতে অনেকক্ষণ সময় নিয়ে মানিয়েছে তুর্যকে আজ শপিংয়ে যাবে ওরা। ওর ভাবনার মাঝে সিঁড়ি থেকে নেমে আসে তুর্য। ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। সহিতাকে দেখে গম্ভীর মুখখানি আরও একটু গম্ভীর করে নেয়। একে এত সকাল সকাল তুমি? তুর্যের প্রশ্ন শুনে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সহিতা। কপাল চুলকায় তুর্য। কাল কথায় কথায় হ্যাঁ বলে দিয়েছিল তুর্য, কিন্তু এখন তার পক্ষে যাওয়াটা একদমই সম্ভব নয়। আসলে আমাকে কলেজে যেতে হবে সহিতা, সো আজকে শপিংয়ে যাওয়া হবে না প্লিজ। তুর্যের মধ্যে মুখের হাসি কর্পূরের ন্যায় উবে গেল সহিতার। তুর্য এক নজর হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখে নেয়, এরপর বেরিয়ে যায়। সহিতা মুখ গোমরা করে বসে পড়ল আগের জায়গায়। কিছুটা দূরে দাঁড়িয়েছিল সাহা খান। উনি মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে বললেন, আপা, তোমার ছেলে দেখেছো কিভাবে সহিতাকে ইগনোর করছে? সাহাকে দেখা মাত্র কপাল কুঁচকে নেয় অহনা খান। সাহা আবারও বলে, কয়দিন পর ওদের এঙ্গেজমেন্ট, আর এখন ওরা এমন অবস্থা। আচ্ছা, আদৌ কি বিয়েটা হবে? এবার কিছুটা বিরক্ত হন অহনা খান। শক্ত কণ্ঠে বলে ওঠেন, না হলে না হবে। যদি আমার ছেলের বিয়ে করতে না চায় তাহলে হবে না, বুঝতে পারলে? তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। হাতের চামচ শব্দ করে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা খান। এই হাড় কাঁপানো শীতে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে কণ্ঠ এবং রিয়া। অপেক্ষা করছে দুজনে। এখনো কলেজের গেট পর্যন্ত খোলা হয়নি। কণ্ঠ বোকা বোকা মুখ করে জিজ্ঞেস করে, দেখলি তো রিয়া, আজকে কলেজ অফ আর আমাদের কেউ বলেইনি। আরে বোকামে, কলেজ অফ নয়, আমরাই সবার আগে চলে এসেছি। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কিছুক্ষণ পরেই দারোয়ান এসে কলেজ গেট খুলে দেয়। ওরা ভেতরে যায়। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই দেখতে পায় ইয়া বড় বড় বিল্ডিং। কণ্ঠ বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে রিয়াকে চেঁচিয়ে বলে ওঠে, রিয়া রে, ইয়া বড় বড় বিল্ডিং, আচ্ছা কয়তলা হতে পারে বলতো? রিয়া দাঁতে দাঁত চেপে ধরে। এই, আচ্ছা তোর কি চোখ নেই? কয়তলাটা গুনে দেখতে পারিস না? রাগ করিস কেন? নতুন ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীনদের, কিন্তু এসবের মধ্যে বেশ ক্লান্ত লাগছে কণ্ঠ এবং রিয়াকে। সেই সকালে ওরা এসেছে। সব কিছু আয়োজন করতে করতে 11টা বেজেছে, আর অনুষ্ঠান শেষ হতে হতে 3টে। এর মধ্যে তখনও দুজনের পেটে কিছুই পড়েনি। বাড়ির দিকে পা বাড়াতেই চোখ দুটো সামনের দিকে স্থির হয়ে গেল কণ্ঠের। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহী পুরুষকে দেখে বুকের ভেতর ধুক করে উঠল তার। গায়ের রং ততটা ফর্সা না হলেও বেশ সুন্দর। মুখশ্রী জুড়ে গভীরতা। পরনে হালকা ধূসর রঙের শার্ট। হাতাগুলো কনুই পর্যন্ত গুটিয়ে রেখেছে। চোখে চোখ পড়তেই পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠ। ভুলেই গেছে সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকেই দেখছে। তুর্য খান সরু দৃষ্টিতে লক্ষ্য করছে কণ্ঠকে। কণ্ঠ, ওই দেখ কলেজের সব থেকে গম্ভীর প্রফেসর তুর্য খান। ব্যাপারটি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় কণ্ঠ। রিয়ার কথা শুনে কণ্ঠ বুঝতে পারল এই সেই স্যার, যার কথা আসার পর থেকেই শুনে যাচ্ছে। নতুন করে সংসার করার মতন স্বপ্ন আমার নেই, তাই তুমি যদি এই বিয়ের কথাটা আর না বলো তাহলে আমি খুশি হব মা। তোফায়েল অফিস থেকে বাড়ি ফিরেছে মাত্র। এসেই সোফায় গায়ে এলিয়ে দিয়েছে। ভীষণ ক্লান্ত লাগছে তার। ইদানিং অফিসে বেশ চাপ নিতে হচ্ছে তাকে। যত কাজ সব তার উপর। আর কত আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে প্রেশার দেওয়া যায়।
ছেলে হিসেবে এখন তো সবটা তাকেই দেখতে হবে। মাথাটা বেশ ধরেছে আজ, তাই হাতের ওয়াচ খুলতে খুলতে আনিকা আহমেদকে বলে,